তোর মোবাইলের বিধানসভার নাম ভগবান গোলা। দিদি আমবাগানে হবে খেলা। এটা মুর্শিদাবাদ। এই মুর্শিদাবাদের মানুষকে এই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং টিএমসি শুধুমাত্র ধাপ্পা দিয়েছে, ভুল বুঝিয়েছে, মিথ্যা প্রচার করেছে। নির্বাচন যখন আমাদের দরজায় করা নাড়ছে, তখন নির্বাচনের প্রাক্কালে মানুষ বিচার করবে গত 10 বছরের তৃণমূল জমানা, গত 7 বছরের বিজেপি জমানা। বাংলার মুখ্যমন্ত্রী, আপনার কাছে মুর্শিদাবাদের মানুষের অনেক প্রশ্ন আছে। আপনি আজ বিজেপির বিরুদ্ধে অনেক বড় বড় কথা বলছেন। এ বাংলায় বিজেপিকে নিয়ে এলো কে? এই প্রশ্নের উত্তর বাংলার মুখ্যমন্ত্রী আপনাকে দিতে হবে। বিজেপির সঙ্গে নির্বাচনী জোট বেঁধেছিল কে? বাংলার মুখ্যমন্ত্রী আপনাকে জবাব দিতে হবে। 99 সালে বিজেপির সঙ্গে যখন নির্বাচনী জোট বেঁধেছিলেন, তখন আপনাকে অনেকে প্রশ্ন করেছিল যে সাম্প্রদায়িক বিজেপির সঙ্গে আপনি কেন জোট বাঁধছেন। উনি তখন বললেন, আমার লক্ষ্য বামপন্থীদের ক্ষমতা থেকে হটানো, তাই আমি সব করতে রাজি। বিজেপি আমার কাছে অস্পৃশ্য নয়, বিজেপি আমার কাছে অচ্যুত নয়। আরএসএস ভারতবর্ষের দেশপ্রেমিক, আরএসএস দেশভক্ত, আরএসএস নাকি ভারতবর্ষের জন্য অনেক কিছু করেছে। আমরা নয়, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছে। যখন গুজরাটে দাঙ্গা, গোধরাকাণ্ডের পর হাজার হাজার মুসলমানকে কতল করা হলো, বাংলার আজকের মুখ্যমন্ত্রী বিজেপি সরকারের রেল মন্ত্রকের দায়িত্বে ছিল, কয়লা মন্ত্রকের দায়িত্বে ছিল, একবারও কি প্রতিবাদ করেছিল? একবারও কি বলেছিল এটা অন্যায়? একবারও কি বলেছিল মুসলমানরা তারাও আমার দেশের মানুষ, তাদেরকে খুন করা বরদাস্ত করব না, দরকার হলে মন্ত্রিসভা থেকে ইস্তফা দিব? একবারও বলেনি। মনে রাখবেন, এগুলো ভোটের আগে। একবারও বলেনি। নরেন্দ্র মোদী যখন মুখ্যমন্ত্রী হলো, গুজরাটের লাল গোলাপের দস্তানা পাঠিয়েছিল, গুলদস্তা পাঠিয়েছিল এই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ভুলে যাবেন না বাংলার মানুষ। আজকে এই বাংলায় যে মমতা ব্যানার্জিকে ক্ষমতায় আনবার জন্য আমরা সাহায্য করেছিলাম, ক্ষমতা আসার পর কংগ্রেস এবং বাম শক্তিকে এই বাংলা জুড়ে খতম করা হয়েছে। যত বেশি বাম কংগ্রেস খতম হয়েছে, যত বেশি বাম কংগ্রেস দুর্বল হয়েছে, তত বেশি লাভ হয়েছে কার? বাংলার বিজেপি পার্টির এই উত্থান। আজকে পশ্চিমবঙ্গে কংগ্রেস এবং বামের বিরুদ্ধে মমতা ব্যানার্জির এই জেহাদের পরিণাম। যত বেশি কংগ্রেস, যত বেশি বাম বাংলায় দুর্বল হয়েছে, তত বেশি পশ্চিমবঙ্গে বিজেপি শক্তিশালী হয়েছে। এটা দেশের ক্ষেত্রেও সত্য, রাজ্যের ক্ষেত্রেও সত্য। দেশে যখন কংগ্রেস দুর্বল, তখন বিজেপি ক্ষমতায় আসে। খেয়াল করে দেখবেন, রাজ্যে যখন কংগ্রেস বাম দুর্বল, তখন বিজেপির শক্তি বাড়ে। ভুলে যাবেন না। কারণ কংগ্রেস এবং বাম তারা কি? তারা ধর্মনিরপেক্ষ শক্তির প্রতিনিধিত্ব করে। তারা শুধু এখানে নয়, সারা ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ শক্তিকে মজবুত করার লড়াই করে, আন্দোলন করে।
তাই পশ্চিমবঙ্গে যখন ধর্মনিরপেক্ষ শক্তি হিসাবে কংগ্রেস বাম দুর্বল হল, তখন সাম্প্রদায়িক শক্তি এই বাংলায় শক্তিশালী হল। এটা একটা ইতিহাস। ছাড়ুন না, আসছে মাইক ছেড়ে দেবে। তাই এই এলাকার মানুষ নির্বাচনের আগে আপনাদের এই প্রশ্নগুলো করতে হবে। আজকে মুখ্যমন্ত্রী তুমি ধর্মনিরপেক্ষ ধর্মনিরপেক্ষ বলে কাঁদছ। আরে মাইক বালা, মাইক খাওয়াও। হ্যাঁ, মিছিল সুখী হয়েছে, মাইক খাওয়াতো না। এই মিছিল বালা বাজনা থামাও। মিছিলের আওয়াজ যেটা হচ্ছে, মিছিল থেকে যে বাজনাটা বলছে, আপনারা যে বাজনাটা বন্ধ করুন। মিছিলের বাজনাটা দয়া করে আপনারা বন্ধ করুন। সব বাজনা, যত বাজনা এসছে আরো যত পারেন বাজনা ভাড়া করে রাখুন। 2রা মে ভগবান গোলায় বিজয় মিছিল। সব বাজনা এখন বাজিয়ে ফেললে হবে না, সব বাজনা বাজিয়ে ফেললে হবে না। আগে তৃণমূলের ঢোল ফাটাতে হবে, তারপর আমাদের বাজনা বাজাতে হবে। তাই এই এলাকার মানুষ নির্বাচনের আগে বাংলার মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করতে হবে, এই বাংলায় বিজেপিকে আনলো কে? বাংলায় বিজেপিকে শক্তিশালী করলো কে? গত পঞ্চায়েত ভোটেও খেয়াল করে দেখবেন, এ মুর্শিদাবাদ জেলায় যখন কোথাও কংগ্রেস বামেদের মনোনয়ন করবার অধিকার দেওয়া হলো না, ভোটে দাঁড়ানোর অধিকার দেওয়া হলো না, যখন এই মুর্শিদাবাদ জেলায় হাজার হাজার পঞ্চায়েতের আসন মেরে কেড়ে নেওয়া হলো, পুলিশ আর তৃণমূলের মস্তানরা একজোট হয়ে এই মুর্শিদাবাদের মানুষকে পঞ্চায়েত ভোট করতে দিল না। ভুলে যাবেন না সেই ঘটনাটা, ভুলে যাবেন না। সেই পঞ্চায়েত ভোটের দিন পশ্চিমবঙ্গে 100 মানুষ খুন হয়েছিল তৃণমূলের হাতে, ভুলে যাবেন না। পঞ্চায়েত আমার গ্রামের উৎসব, গ্রামের বয়স্ক মানুষরা, গ্রামের আমাদের বৃদ্ধ বৃদ্ধারা, আমাদের ভাবি বুবু আপারা এই পঞ্চায়েতকে তারা উৎসব হিসেবে পালন করে, পরব হিসাবে পালন করে। সেই পরব পালনের অধিকার কেড়ে নিয়েছিল কে? এই মুর্শিদাবাদের এবং এই বাংলার তৃণমূল নেতৃত্ব। 100 মানুষ সেদিনকে খুন হয়েছিল বাংলা জুড়ে। তাদের অপরাধ ছিল ভোট তারা দিতে চেয়েছিল। এই ভগবানগোলার মানুষ, এই লালগোলার মানুষ মুর্শিদাবাদ জেলায় ধর্মনিরপেক্ষ শক্তিকে দুর্বল করার জন্য মিথ্যা কেসের পাহাড় সাজিয়েছে মমতা ব্যানার্জি। পানি কেস, এ মুর্শিদাবাদের সবাই জানে পানি কেসের মানে কি। পানি কেস মানে জেলে যেতে হবে, জামিন পাওয়া যাবে না। এটা আবিষ্কার কে করেছে বাংলায়? এই অস্ত্র প্রয়োগ করেছে কে? হাজার হাজার নিরীহ সাধারণ কর্মী যারা কংগ্রেস করতো, বাম সিপিএম করতো, তাদেরকে মিথ্যা কেসে, পানি কেসের আসামি করে, মাদক পাচারের আসামি করে জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন আপনি কাঁদছেন, এখন বলছেন বিজেপিকে রুখতে হবে, এখন মুসলমানের জন্য আপনি কাঁদছেন। চোখে নাই পানি, কাঁদছে আমার নানি। এখন আপনি কাঁদছেন। এ বাংলায় সাম্প্রদায়িকতার রাজনীতি সব থেকে বড় নায়িকার নাম মমতা ব্যানার্জি। মোদী তো পরে, আগে দিদি, তারপরে পিছে পিছে মোদী। এটাই বাংলার রাজনীতি। কোন মুসলমান বলেছিল মমতা ব্যানার্জিকে? কোন মুসলমান? এখানে বহুত মৌলানা মৌলবীরা আছে। কোন মুসলমান বলেছিল ইমাম ভাতা দাও, মুয়াজ্জিন ভাতা দাও? কোন মুসলমান বলেনি। কেন বলতে যাবে? কিসের জন্য বলতে যাবে? যেদিন থেকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হযরত মুহাম্মদ মদিনাতে মসজিদ স্থাপন করেছিলেন, ইসলামের প্রচার শুরু করেছিলেন, সেদিন থেকে ইমাম আছে, মুয়াজ্জিন
মসজিদ আছে, মাদ্রাসা আছে, মক্তব আছে, তোমার দয়ায় নয়। এই দুনিয়াতে মমতা ব্যানার্জি থাকবে না, টিএমসি থাকবে না, কংগ্রেস থাকবে না, সিপিএম থাকবে না, সত্য ধর্ম ইসলাম থাকবে। যতদিন ইসলাম থাকবে, যতদিন ইসলাম থাকবে, ততদিন এই দুনিয়াতে, এই জাহানে মসজিদ, মসজিদ থাকলে ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসা, মক্তব থাকবে। মুসলমানকে কে খাতি করতে বলেছিল? তুমি ইমাম ভাতা দিয়েছিল, তুমি মুয়াজ্জিন ভাতা দিয়েছ। গঙ্গা জলে গঙ্গা পুজো হয়েছে, ওয়াকফ বোর্ডের সম্পত্তি থেকে যে রোজগার হয়, সেই রোজগার থেকে ইমাম ভাতা, মুয়াজ্জিন ভাতা দেওয়া হয়। ওয়াকফ বোর্ডের সম্পত্তি কি মমতা ব্যানার্জি না টিএমসি পার্টি? ওয়াকফ বোর্ড সম্পত্তি কাদের? ধর্মপ্রাণ মুসলমান আল্লাহ তাআলার উদ্দেশ্যে যে অর্থ সম্পত্তি দান করেন তাকে বলা হয় ওয়াকফ সম্পত্তি। গরিব এতিমদের সমাজের উন্নয়ন কল্পে সেই ওয়াকফ বোর্ডের সম্পত্তি থেকে যা রোজগার হয় তা ব্যয় করা হয়। তুমি ঢোল বাজালা, আমি মুসলমান দেখছি, আমি মুসলমান দেখছি, আমি ইমাম ভাতা দিলাম, আমি মুয়াজ্জিন ভাতা দিলাম, এ তো মাছের তেলে মাছ ভাজা। ওয়াকফ বোর্ডের সম্পত্তি মুসলমানদের, সেই সম্পত্তি থেকে তুমি ভাতা দিচ্ছ আর তুমি বলছো সরকার ভাতা দিল। মিথ্যা কথা, এটাকে বলে মাছের তেলে মাছ ভাজা। এই মুসলমানকে মমতা ব্যানার্জি খুশি করার জন্য কখনো নামাজের কাতারে দাঁড়িয়ে যাচ্ছে, কখনো হিজাব পরে নিচ্ছে, কখনো আল্লাহু আকবার বলে দিচ্ছে। কোন মুসলমান বলেনি। এই মমতা ব্যানার্জি মুসলমানদের খুশি করার জন্য কলকাতায় মহরমের তাজিয়া বন্ধ করে দিল, মহরমের তাজিয়া চালু করলো, আর হিন্দুদের প্রতিমা বিসর্জন বন্ধ করে দিল। মনে রাখবেন, মনে করে দেখুন, কোন মুসলমান বলেনি যে আমাদের মহরমের তাজিয়া বার করা হবে, তাই হিন্দুদের দুর্গাপুজোর ভাষণ বন্ধ করে দাও। কোন মুসলমান বলেনি। খামাকা তৈরি করা হয়েছে কথা বলো। লাভ হয়েছে কার? বিজেপি। কানে কানে বিজেপি হিন্দুদেরকে বুঝিয়েছে, দেখো হিন্দুরা মমতা সব মুসলমানদের খাতি করছে, তোমাদেরকে দেখবে, তোমরা আমাদের সঙ্গে এসো। 18টা এমপি আসন জিতে গেল বিজেপি। মমতার এখন মাথায় বাজ পড়লো। এখন মমতা কি বলছে? এখন মমতা বলছে আমি মুসলমানকে তালাক দিয়ে দিচ্ছি, আমি এখন হিন্দুর নেত্রী। তাকিয়ে দেখুন, প্রথমে কি বলছে? প্রথমে বলছে আমি পুরোহিতদের ভাতা দিব। পুরোহিতদের ভাতা দিবার ব্যবস্থা করলো কে? মমতা। ইমাম ভাতা, তার পাল্টা পুরোহিত ভাতা। ইমাম ভাতা মুসলমানদের নিজস্ব সম্পত্তি, পুরোহিত ভাতা সরকারের খাতি। বোঝার চেষ্টা করবে। মমতা ব্যানার্জি যখন ভোট করছে, ভোটে যাওয়ার আগে 7টা মন্দির ঘুরে তারপর যাচ্ছে। কেন? হিন্দু আমি, দেখো তোমাদের মতনই হিন্দু, আমাকে ভুল বুঝো না। আমি আর নামাজের কাতারে দাঁড়াই না, আমি আর হিজাব পড়ছি না, আমি আর আল্লাহু আকবার বলছি না। তখন বলেছিলাম, এখন ভুলে গেছি। খেয়াল করে দেখবেন, মঞ্চে দাঁড়িয়ে বলছে আপনারা কি জানেন আমার নাম কি? আমার নাম মমতা ব্যানার্জি। আপনারা কি জানেন আমার জাত কি? আমি ব্রাহ্মণ। আপনারা কি জানেন প্রতিদিন সকালবেলায় আমি চণ্ডী পাঠ করে ঘর থেকে বার হই। চণ্ডী পাঠ করলে আমার শক্তি বাড়ে, আমার হিম্মত বাড়ে। কে বলছে? মমতা ব্যানার্জি। কই এতদিন তো বলেননি। বিজেপির হুঁককে এখন আপনি বলছেন চণ্ডী পাঠ। বিজেপির হুঁকে পড়ে বলছেন চণ্ডী পাঠ করি, এতদিন তো বলেননি। এখন মমতা ব্যানার্জি হিন্দুদের খুশি করতে ব্যস্ত। গত ঈদে, গত বকরিদে সারা ভারতবর্ষে করোনা, সেই করোনার আবহে সরকার সিদ্ধান্ত নিল যে ঈদগাহে নামাজ পড়া হবে না। ঈদের দিন, বকরিদের দিন ঈদগাহে নামাজ পড়া না হওয়ার ঘটনা এই প্রথম। কোন মুসলমান এমন পাওয়া যাবে না যে নামাজ পড়বে না ঈদগাহে বা নামাজ পড়বে না বকরিদের দিন, এমন মুসলমান পাওয়া যাবে না। মমতা ব্যানার্জি সেই সময় পেল যখন সারা পশ্চিমবঙ্গে করোনা, সারা ভারতবর্ষে করোনার লকডাউন চলছে। কি বলল? হিন্দু তোমরা চিন্তা করো না, তোমাদের পুজোতে কোনো অসুবিধা হবে না,
50,000 টাকা করে প্রত্যেকটা পুজোকে আমি চাঁদা দিব। সেটা কার টাকা? সরকারের টাকা। দিদির একবারে মনে পড়েনি ঈদে একটু সবাই খাবার পয়সা দিই? দিদি না, আমরা মানুষের রাজনীতি করি, মানুষকে মানুষ হিসাবে দেখি। হ্যাঁ, আমরা মানুষকে মানুষ হিসাবে দেখি। তাই বাংলার মুখ্যমন্ত্রী মুসলমানের কাছে ভোট দেওয়ার আগে আপনি মাফি মাগুন, আপনি স্বীকার করুন আপনি এ বাংলায় বিজেপিকে হাত ধরে নিয়ে এসে বাংলার ক্ষতি করেছেন। বাংলার মুসলমান আমাকে মাফ করে দাও, সে কথা আগে বলুন, তারপরে ভোটের কথা বলবেন। গতবার কি হলো? গত লোকসভা ভোটে সারা মুর্শিদাবাদে প্রচার করলো অধীর চৌধুরী বিজেপি হয়ে যাচ্ছে, অধীর চৌধুরী RSS হয়ে যাচ্ছে। কানের তালা খেয়ে লোকের কানে তালা পরিয়ে দিল বলে 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 এমন জায়গায় প্রচার করেছে আমার লোকসভায় যে অধীর চৌধুরীকে ভোট দেওয়া মানে গোস্ত খাওয়া বন্ধ হয়ে যাবে। কোথায় গেল সেই গোস্ত খাওয়ানোর দোষরা? তারা গেল নন্দীগ্রামে। দিদি সেনাপতি পাঠিয়েছিল, শুভেন্দু অধিকারীকে সেনাপতি পাঠিয়েছিল মুর্শিদাবাদে আমাদেরকে জব্দ করতে, কংগ্রেস আর CPM কে হারাতে। তাই আমাদেরকে বিজেপি বানানো হলো। গত পঞ্চায়েত ভোটে কংগ্রেস আর বামেদের নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি, নমিনেশন করতে দেওয়া হয়নি, কিন্তু বিজেপিকে কোথাও বাধা দেওয়া হয়নি। খেয়াল করে দেখবেন, বিজেপিকে কোথাও বাধা দেয়নি TMC পার্টি, মমতা ব্যানার্জি। হিসাব পরিষ্কার। বিজেপি থাক, কংগ্রেস আর CPM তারা নিপাত যাক। মোদি বলে দিল্লিতে কংগ্রেস মুক্ত ভারতবর্ষ, দিদি বলে বাংলায় বিরোধী মুক্ত ভারতবর্ষ। চরিত্র এদের একই পয়সার এপি আর ওপি। তাই বিজেপি আর তৃণমূল একই বৃন্তের দুটি ফুল, এটা কখনো ভুলে যাবেন না। তাই এলাকার মানুষ যে কথাটা বলতে চাইছে যে আজ বাংলায় মুর্শিদাবাদ জেলায় যেহেতু কংগ্রেস শক্তিশালী ছিল, বাম শক্তিশালী ছিল, এই জেলাকে ধ্বংস করতে দিদি তার সেনাপতি পাঠিয়েছিল শুভেন্দু অধিকারী। কি করলো সে? পঞ্চায়েত দখল করো, মিউনিসিপ্যালিটি দখল করো, MLA কেনা বেচা করো, জেলা পরিষদ দখল করো, ভোট দেওয়া চলবে না, পুলিশকে দিয়ে মিথ্যা কেস দাও, কংগ্রেস আর CPM কে খতম করো এই মুর্শিদাবাদ জেলায়। এবার সেই সেনাপতি, দিদির সেই সেনাপতি এখন দিদির সঙ্গে লড়ছে কোথায়? নন্দীগ্রামে। ভগবানের অভিশাপ, ক্ষুধার গজব, ক্ষুধার গজব। তাই যে সেনাপতিকে আমাদের ধ্বংস করতে পাঠিয়েছিল সেই সেনাপতি দিদিকে খতম করতে নন্দীগ্রামে চলে গেছে। তাই আমি বলি দুনিয়া গোল হ্যায় দিদি, দুনিয়া গোল হ্যায়, পল্লম পল্লু পোল হ্যায়। তাই দিদির বিরুদ্ধে আজ দিদির বিরুদ্ধে শুভেন্দু অধিকারীকে লড়তে হচ্ছে। আর দিদি ভোটের দিন হেরে বসে গেল, কাঁদছে। কার কাছে কাঁদছে? রাজ্যপালের কাছে কাঁদছে। কি বলছে? ভোট দেওয়ার ব্যবস্থা করুন, আমাকে বাঁচান। দিদি, এই মুর্শিদাবাদ জেলার মানুষ পঞ্চায়েত ভোটে আপনার কাছে দাবি করেছিল ভোট দেওয়ার ব্যবস্থা করুন, আপনি করতে দেননি। আজ আপনাকে ভুগতে হচ্ছে। নন্দীগ্রামে আপনি হারছেন, আপনি বুঝে গেছেন। তাই আজ আপনার মাথা ঠিক নাই। আজ আপনি হ্যাঁকে না, নাকে হ্যাঁ বলছেন। তাই এলাকার মানুষ আপনারা পরিষ্কার ভাবে বাংলার রাজনীতিটাকে বোঝার চেষ্টা করবেন। এ পশ্চিমবঙ্গে বিজেপি পার্টি পশ্চিমবঙ্গের তৃণমূলের সহযোগিতায় প্রবেশ করেছে। বিজেপি পার্টির একটাই এজেন্ডা, সমাজকে সাম্প্রদায়িক বিভাজনে বিভাজিত করো, আর কিছু না। মানুষের কথা কেউ বলছে না, না TMC মানুষের কথা বলছে, না বিজেপি মানুষের কথা বলছে। কুচবিহারে 5 জন যুবকের মৃত্যু হলো, আমাদের নীলেশ বাবু বলছিলেন 5 জন যুবকের মৃত্যু হলো। সেই 5 জন যুবকের মৃত্যু নিয়ে রাজনীতি শুরু হয়ে গেছে। অমিত শাহ বলছে যে একজন হিন্দু ছিল, দিদি বলছে 4 জন মুসলমান ছিল। কোথায় কোথায় চলেছি আমরা? গুলি খেয়ে মারা গেল এ বাংলার যুবক। তাদের জাতের দরকার নেই আমার, তাদের ধর্ম বর্ণের দরকার নেই,
আমাদের লেখার বিষয়, তারা বাংলার যুবক, তারা পরিযায়ী শ্রমিক। আজকে পশ্চিমবঙ্গের হিংসার রাজনীতিতে তারা শিকার। রাজায় রাজায় যুদ্ধ হচ্ছে, উল খাগড়ার প্রাণ যাচ্ছে। এ বাংলায় 13 জন মানুষ নির্বাচন করতে করতে মারা গেল। আমরা দাবি করেছি, নির্বাচন কমিশনকে বলেছি, নির্বাচন কমিশন আপনারা শান্তিপূর্ণ নির্বাচন করাতে ব্যর্থ হয়েছে। নির্বাচন কমিশন দোষীদের শাস্তি দিতে হবে। কেন 5 জন যুবক মারা গেল তার কৈফিয়ত আমরা চেয়েছি, সেই কৈফিয়ত নির্বাচনকে দিতে হবে। আমরা নিরপেক্ষ তদন্তের দাবি করেছি। বাংলার মানুষ আপনারা দেখতে পাচ্ছেন। আর এই মৃত্যুকে কেন্দ্র করেও এখন রাজনীতি শুরু হয়ে গেছে। মৃত্যুকে কেন্দ্র করে হিন্দু মুসলমানের রাজনীতি শুরু হয়ে গেছে। বাংলার মানুষ তাই সতর্ক থাকবেন। মনে রাখবেন, আমাদের সকলকে আগামী দিনে একসঙ্গে বাস করতে হবে। এই মুর্শিদাবাদের হিন্দু, এই মুর্শিদাবাদের মুসলমান, আমরা একসঙ্গে বড় হয়েছি, একসঙ্গে আমরা ঈদ, বকরিদ, দুর্গা পুজো, কালী পুজো করি। তাই আমাদের একসঙ্গে বাঁচতে হবে। টিএমসি আর বিজেপি এ বাংলায় সাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করে, তাদেরকে এ বাংলায় ঠাঁই দেবেন না। আজকে বিজেপি পার্টির স্বরাষ্ট্রমন্ত্রী তার বিরুদ্ধে বাংলার মুখ্যমন্ত্রী অভিযোগ করছে। কাকে অভিযোগ করছে? নরেন্দ্র মোদীকে অভিযোগ করে কি বলছে? আপনার স্বরাষ্ট্রমন্ত্রীকে সাবধান করুন, সে খুব বাড়াবাড়ি করছে। অমিত শাহ কি নরেন্দ্র মোদীর ইশারা ছাড়া বাড়াবাড়ি করছে? অমিত শাহ আর নরেন্দ্র মোদীর মধ্যে কি কোনো ফারাক আছে? মমতা ব্যানার্জি অমিত শাহর সঙ্গে নরেন্দ্র মোদী ফারাক করতে চাইছে। আজকে বাংলার এই রাজনীতির শিকার যেন আমরা না হই। জানেন, পার্লামেন্টে একদিন একটা বিতর্ক হচ্ছে, সেই বিতর্কে আমি দেখছি বিজেপি পার্টির নেতারা তারা স্লোগান দিচ্ছে, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় হনুমান। ওটা কি হচ্ছে ভাই? পার্লামেন্ট মধ্যে হনুমান জাম্বুগান করতে চলে এলো। উল্টো দিকে দিলীপ দলের নেতারা তারা শপথ দিতে যাচ্ছে পার্লামেন্ট খোলার পর। শপথ দিতে গিয়ে যখন যাচ্ছে, জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী, এবার কি ভাই? এদিকে জয় মা কালী, এদিকে জয় শ্রীরাম। পার্লামেন্টের মধ্যে হচ্ছে কি? আমরা পার্লামেন্টের মধ্যে হিন্দু মুসলমানকে কেউ প্রতিনিধিত্ব করতে আসেনি, ভারতবর্ষের মানুষকে প্রতিনিধিত্ব করতে এসেছি। আমার বক্তব্য যখন পালা এলো, নরেন্দ্র মোদীর দিকে তাকিয়ে বললাম, নরেন্দ্র মোদী এ ভারতবর্ষের সংস্কৃতিকে বোঝার চেষ্টা করো। जब मुल्ला को मस्जिद में राम नजर आए, जब पुजारी को मंदिर में रहमान नजर आए, दुनिया की सूरत बदल जाएगी जब इंसान को इंसान में इंसान नजर आए। आज আমরা কোথায় চলেছি? মানুষের মধ্যে মানুষ না খুঁজে মানুষের মধ্যে হিন্দু মুসলমান খুঁজছি। এর থেকে দুর্ভাগ্য ভারতবর্ষের রাজনীতিতে কোনোদিন আসেনি। এদের সকলে করেছে, এদের হিন্দু মুসলমান সবাই করেছে। স্বাধীনতার সময় শুধু 35,000 আলেম শহীদ হয়েছিল। কোন বিজেপির নেতা কর্মী ভারতবর্ষের স্বাধীনতার জন্য শহীদ হয়নি। আজ হরপ করতে চাইছে ভারতবর্ষের সবকিছু এই বিজেপি পার্টি। তাই এলাকার মানুষ মনে রাখবেন, দিদি আপনাদের খরিদ করতে চাইবে, দিদি আপনাদের খরিদ করতে চেয়েছে। ইমাম ভাতা, মুয়াজ্জিন ভাতা দিয়ে দিদি আপনাদের খরিদ করতে চাই, পুরোহিত ভাতা দিয়ে দিদি আপনাদের খরিদ করতে চাই। আমরা কেউ মিসকিন নয়, আমরা কেউ ভিখারি নয়। আমরা রুটি চাই, রুজি চাই, কাজ চাই, সম্মান চাই, শান্তি চাই, নিরাপত্তা চাই, শিল্প চাই, স্বাস্থ্য চাই, শিক্ষা চাই। এটাই আমাদের চাওয়া। আপনারা অস্বীকার করতে পারেন? এত প্রতিশ্রুতির বন্যা বইছে, দিদি প্রতিদিন প্রতিশ্রুতির বন্যা বইছে। যতদিন পর্যন্ত ভোট শুরু হয়েছে ততদিন প্রতিদিন সকাল বিকাল একটা করে প্রতিশ্রুতি। 10 বছর দেখা পাওয়া যায়নি, 10 বছর পর প্রতিশ্রুতি ঢেউ, প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি। ভোট যদি ঘোষণা না হতো এতদিন যে আরো কত প্রতিশ্রুতি আসতো আমার জানা নাই। দিদির প্রতিশ্রুতিতে সব আমরা যাতে মোহগ্রস্ত হই তার চেষ্টা হয়েছে। এখন প্রতিশ্রুতিতেও কাজ হয়নি। দিদি এখন আরেকটা বুদ্ধি নিয়েছে, সেটা কি? চল এবার সাইকেলে চাপে। কোন সাইকেল? হুইল চেয়ারে চাপে। কি বলবো? পা ভেঙে যাবে। দিদির এটা নতুন
নতুন দিদির ঢপ, দিদি এই ঢপে বাড়াচ্ছে নির্বাচনী চক। তাই দিদি এখন সাইকেল থেকে নামবে না। দিদি ঠিক করে নিয়েছে যতদিন না ভোট শেষ হবে আমি হুইল চেয়ার থেকে নামবো না, নামবো না, নামবো না। হুইল চেয়ার চলছে, চলবে যতদিন না ভোট শেষ হবে, এটাই দিদির স্লোগান। আচ্ছা, পায়ে তো আপনার আমারও চোট লাগে, আমাদের মা বাবুদের কি পায়ে চোট লাগে না? তারা ডাক্তারখানায় যান, ডাক্তার ওষুধ লিখে দেয়। আমি দিদিকে বলেছিলাম আপনার কতটা পা ভেঙেছে, কত ট্যাবলেট দিয়েছে ডাক্তার, তার তো একটা প্রেসক্রিপশন আছে ডাক্তারের, সেইটা একবার দেখান, দয়া করে। দেখাতে পারেন। কারণ কারণ পা ভাঙাটা তো নাটক, পা ভাঙাটা নির্বাচনের অস্ত্র। তাই দিদি ঠিক করে নিয়েছে হুইল চেয়ার থেকে আমি নামবো না, যতই যাই বলো হুইল চেয়ার আমি ছাড়বো না। তাই হুইল চেয়ার চলবে। এটাকে নির্বাচন হচ্ছে? বলুন বাংলার মানুষ। আমরা একটা কথা আপনাদের বলতে চাই, একটা কথা বলতে চাই। এই যে লকডাউন, 14 কোটি মানুষের চাকরি চলে গেল, হাজার হাজার মানুষের মৃত্যু হলো, অস্বীকার করতে পারেন? এই লকডাউনের সময় গ্রামে গ্রামে 100 দিনের কাজটা ছিল বলে আপনার রোজগার হয়েছিল। লকডাউনের সময় খাদ্য সুরক্ষা আইনে সস্তায় চাল গম পাওয়া গেছিল বলে আপনি নিজেকে রক্ষা করতে পেরেছিলেন, অস্বীকার করতে পারেন? এই প্রকল্প কাদের? 2006 সাল ইউপিএ সরকার, কংগ্রেস, সিপিএম আমরা মিলে সিদ্ধান্ত নিলাম কাজের অধিকার মানুষকে আইনি অধিকার দিতে হবে। আইনি অধিকার দিচ্ছি, কাজের অধিকার। আগামী দিনে 100 দিনের কাজকে বাড়িয়ে 150 দিন করা হবে। সংযুক্ত মোর্চা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। খাদ্য সুরক্ষা আইন 2013 সালে আমরা শুরু করলাম, 2 টাকা 3 টাকা ধরে চাল গম। আজকে লকডাউনে যে সস্তায় মুফতে যে চাল পেলেন, গম পেলেন, সেই খাদ্য সুরক্ষা আইনের হিসাব মোতাবেক আপনারা পেলেন। অস্বীকার করতে পারেন কংগ্রেস, কংগ্রেস, টিএমসি, বিজেপি, বাম? তাকিয়ে দেখুন আপনারা আপনাদের জীবনের অভিজ্ঞতা দিয়ে বিচার করে দেখুন টিএমসি কি দিয়েছে, বিজেপি কি দিয়েছে এই ভারতবর্ষের মানুষকে। বিজেপি ভারতবর্ষের মানুষকে সাম্প্রদায়িক দাঙ্গা দিয়েছে, ভারতবর্ষের মানুষের বিভাজনের ব্যবস্থা করেছে, ভারতবর্ষের মানুষকে হিন্দু ধর্মে বিভক্ত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আজকে বিজেপির নেতা পশ্চিমবঙ্গে এসে বলছে যে জয় শ্রীরাম না বললে বাংলায় থাকা যাবে না। আমরা বিজেপি নেতাকে বলতে চাই এই বাংলা তোদের বাবার বাংলা নয়, এটা আমাদের বাবার বাংলা। কারণ এই বাংলায় আমরা বড় হয়েছি, এ বাংলায় আমরা জন্মেছি। তোর এনআরসি আর সিএ ভূত আমাদের দেখাস না। ওই এনআরসি সিএ কে আমরা পরোয়া করি না। আমি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলাম নরেন্দ্র মোদী, অমিত শাহকে, এটা অধীর চৌধুরী বাংলাদেশি, তোদের বাপের কথা লিখছ। আমি বাংলাদেশি বলেছিলাম এই নরেন্দ্র মোদী, অমিত শাহকে সব রাজনীতির খেয়ে দিল। আসামে বিদেশি খুঁজতে গিয়ে 19 লাখের মধ্যে 14 লক্ষ হিন্দু পাওয়া গেছে। হিন্দু ভাই বোনেরা বিভ্রান্ত হবেন না। যখন দেখছে 14 লাখে, যখন দেখছে 19 লাখের 14 লাখ হিন্দু, তখন বলছে এ এনআরসি ভুলেছে, এ আর করা যাবে না। এটাই হচ্ছে বিজেপি। ভোটের জন্য এনআরসি, ভোটের জন্য নাগরিক আইন। ভারতবর্ষের মানুষ তার নাগরিক আইনের অধিকার তাকে দিয়েছে ভারতবর্ষের সংবিধান। এই সংবিধান মোদীর বাবার সংবিধান নয়, এই সংবিধান অমিত শাহের বাবার সংবিধান নয়, এই সংবিধান ভারতবর্ষের মানুষের সংবিধান। সেই সংবিধান আপনাকে নাগরিক অধিকার দিয়েছে। তাই ভারতবর্ষের হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, আদিবাসী, শিডিউল কাস্ট সকলের সমান অধিকার আমাদের সংবিধান দিয়েছে। বিজেপি কি বলে জানেন? বিজেপি কি বলছে? বলছে কোন মেয়ে কার ছেলের সঙ্গে কথা বলবে সেটা আমাদের পুলিশকে দেখতে হবে। পুলিশ দেখবে, যদি কোনো ছেলে আর মেয়ে কথা বলে তাকে গ্রেফতার করার ক্ষমতা দেওয়া হবে পুলিশকে। কার সঙ্গে আপনার বাড়ির বিয়ে হবে, আপনার সঙ্গে কার বাড়িতে শ্বশুর বাড়ি হবে, কার বাড়ি আপনার বউয়ের বাড়ি হবে, কোন মেয়ের সঙ্গে কোন ছেলের বিয়ে হবে, ঠিক করবে সরকার। এটা বিজেপির তত্ত্ব। এই তত্ত্ব বিজেপি উত্তরপ্রদেশে প্রয়োগ করছে। সেখানে তারা শুরু করেছে রোমিও স্কোয়াড। রোমিও স্কোয়াড মানে কি? স্কুলে যদি ছেলে মেয়ে গল্প করে পুলিশ অ্যারেস্ট করবে, রাস্তায় যদি ছেলে মেয়ে গল্প করে পুলিশ অ্যারেস্ট করবে।
কার সঙ্গে কার বিয়ে হয়েছে পুলিশটা খতিয়ে দেখবে, সে হিন্দু না মুসলমান পুলিশকে তা রিপোর্ট করতে হবে। এইভাবে সমাজ চলবে আমাদের, এভাবে সমাজ চলবে আমাদের। ওরা বলে হিন্দুদের হাত কাছে কি হলো, একটা শিডিউল কাস্ট পরিবারের মেয়ে, তাকে ধর্ষণ করা হলো, জিভ কেটে নেওয়া হলো, তাকে হাসপাতালে ভর্তি করা হলো, হাসপাতালে মারা গেল। পুলিশ গিয়ে হাসপাতাল থেকে উঠিয়ে নিয়েছে, তার বাবা মায়ের হাতে তার মৃতদেহ না দিয়ে মাঠে নিয়ে গিয়ে তাকে ডিজেল তার গায়ে ঢেলে পুড়িয়ে দেওয়া হলো, সৎ কাজ করে দেওয়া হলো। অপরাধ সে একটা দলিত, অপরাধ সে একটা শিডিউল কাস্ট। সেখানে শিডিউল কাস্ট পরিবারের কোন ছেলে যদি ঘোড়ায় চেপে বিয়ে করতে যায় তাকে পিটিয়ে মেরে দেওয়া হয়। এই বাংলার মানুষ দয়া করে সেই সংস্কৃতি বাংলায় আনবেন না। রবীন্দ্রনাথের বাংলা, কাজী নজরুলের বাংলায় আমরা কখনো আমাদের মধ্যে হিংসার রাজনীতি, আমাদের মধ্যে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করতে পারি না। তাই এলাকার মানুষ ভরসা রাখবেন আমাদের উপরে। আজকে যতগুলো প্রকল্প গ্রামে চালু আছে, দিদি হাততালি দেওয়ার চেষ্টা করছে কন্যাশ্রী দিয়ে, যুবশ্রী দিয়ে। ভারতবর্ষের সব রাজ্যে ভিন্ন ভিন্ন নামে এই যুবশ্রী, এই কন্যাশ্রী চালু আছে, ভিন্ন ভিন্ন নামে ভারতবর্ষের সব রাজ্যে। বরং পশ্চিমবঙ্গ থেকে অনেক বেশি পরিমাণে সেখানে টাকা বরাদ্দ করা হয়, জেনে রাখুন। কিন্তু সেই ইমাম ভাতা, মুয়াজ্জিন ভাতার মতন দিদি বোঝাবে এগুলো আমি দিলাম। দিদি আপনাকে কি দিয়েছে জানেন? এই পশ্চিমবঙ্গের মানুষ আপনার মাথার উপরে আজকে ধারের বোঝার পরিমাণ কত জানেন? 4,50,000 কোটি টাকা। কালকে যদি আপনার একটা বাচ্চা শিশু জন্মগ্রহণ করে, পৃথিবীর আলো দেখার আগে, পৃথিবীর বাতাস গ্রহণ করার আগে তার মাথার উপরে ধারের পরিমাণ 55,000 টাকা। শিল্প নাই, চাকরি নাই, লক্ষ লক্ষ এখানকার বেকার যুবক পরিযায়ী শ্রমিক হয়ে বাইরের রাজ্যে চলে যায়। তাদেরকে ফেরত আসার সময় গ্রহণ করা হয় না, বলা হয় করোনা রোগীকে আমি গ্রহণ করব না। আবার লকডাউন শুরু হতে পারে দেবে, পালাচ্ছে মানুষ মহারাষ্ট্র থেকে, পালাচ্ছে মানুষ দিল্লি থেকে। এই অবস্থায় দাঁড়িয়ে বাংলার মুখ্যমন্ত্রী আপনি আমাদের কি দিয়েছেন বলুন? 5 লক্ষ সরকারি খালি পদ পড়ে আছে, 5 লাখ। 5 লাখ কালকে মনে করলে পরশু চাকরি হবে, করতে দিচ্ছে না। সংযুক্ত মোর্চা সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতায় আসার তুরন্ত পরে আমরা এই 5 লাখ শূন্য পদকে পূরণ করবো। 5 লাখ বেকারে চাকরি গ্যারেন্টি। এ বাংলার মানুষ আপনারা দেখতে পাচ্ছেন, এই পুলিশ বাহিনীতে 1 লক্ষ পদ খালি আছে, দিদি পদ দিচ্ছে না, খালি পদে লোক ভর্তি করাচ্ছে না। একটা পদে যদি পার্মানেন্ট লোক নিতে হয় 30 অথবা 40,000 টাকা বেতন দিতে হবে। দিদি যাতে মাতাল তারে ঠিক কি করছে জানেন? দেখছে পার্মানেন্ট চাকরি দিলে মাথার উপর বোঝা, মাইন দিতে হবে, পেনশন দিতে হবে, অনেক প্রভিডেন্ট ফান্ড দিতে হবে, অতএব পার্মানেন্ট চাকরি হবে না। একটা পুলিশের চাকরিকে 4 টুকরো করে দাও। একটা পুলিশের চাকরিকে জবাই করে 4 টুকরো করো। এক একটা টুকরো এক একটা সিভিক পুলিশ। সিভিক পুলিশকে বলছে তোমার 8,000 টাকা, 9,000 টাকা দেবো। সিভিক পুলিশ কি করবে? সিভিক পুলিশ ঘুষ দিয়ে সেই চাকরি নিচ্ছে, নেতাদের ঘুষ দিয়ে। রেট আছে পশ্চিমবঙ্গে তৃণমূলে, সিভিক পুলিশে 1.5 লাখ, সরকারি চাকরিতে 10 লাখ, মাস্টার হলে 15 লাখ রেট আছে। পশ্চিমবঙ্গে তৃণমূল নেত্রী রেট বেঁধে দিয়েছে। তৃণমূল নেত্রী বলে দিয়েছে তোমরাও খাও আমিও খাই, তোমরা 75 ভাগ খাও, আমাকে 25 ভাগ খাও। এইভাবে আমরা চলবো, এইভাবেই বালির কারবার হবে, এইভাবেই কয়লার কারবার হবে, এইভাবেই গরুর কারবার হবে। আর দিদি সত্যবাদী যুধিষ্ঠিরের মতন ভাবমূর্তি নিয়ে পায়ে হাওয়ায় চক্কর করে ঘুরে বেড়াবে। বড় মজার রাজনীতি চলছে। তাই যে কথাটা বলছিলাম আপনাদেরকে, যে আমরা ক্ষমতা আসার পর 5 লক্ষ যে শূন্য পদ পড়ে আছে সেখানে আমরা চাকরি দেব। পশ্চিমবঙ্গে শিল্প স্থাপনের জন্য আমরা যে লড়াই শেষ করেছি সেই লড়াই শুরু করব। এ বাংলার শিল্প নেই, কাজ নেই, রুটি নেই, রুজি নেই। বাংলার বেকারত্বের হার সারা ভারতবর্ষের সব থেকে বেশি। বাংলার মানুষের মাথা পিছু আয় ভারতবর্ষের সব থেকে বেশি। তার সঙ্গে সঙ্গে আবার বলছি, যা প্রকল্প আছে সব প্রকল্প চালিত থাকবেই, নতুন করে সেই প্রকল্পের অর্থ বাড়ানো হবে। কংগ্রেস পার্টির পক্ষ থেকে আমরা সংযুক্ত মোর্চার সরকারকে এখনই প্রস্তাব দিয়ে দিয়েছি যে ক্ষমতায় আসার পর
পশ্চিমবঙ্গে একটা প্রকল্প চালু করতে হবে, যে প্রকল্পের নাম ন্যায় প্রকল্প। কংগ্রেস পার্টি 2019 সালে ইশতেহারে ঘোষণা করে দিয়েছিল। রাহুল গান্ধী পৃথিবীর সমস্ত বড় বড় অর্থনীতিবিদদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছিল মানুষের পকেটে নগদ টাকা দেওয়া দরকার। পৃথিবীর বড় বড় অর্থনীতিবিদরা বলছে লকডাউনের কারণে মানুষের খরিদ করার ক্ষমতা কমে গেছে, মানুষের পকেটে পয়সা নাই, চাষির পকেটে পয়সা নাই, শ্রমিকের পকেটে পয়সা নাই, তাই মানুষের খরিদ করার ক্ষমতা কমে গেছে। গরিব মানুষের খরিদ করার ক্ষমতা বাড়াতে হবে, বাড়াতে গেলে নগদ টাকার যোগান দিতে হবে তার পকেটে। তার জন্য রাহুল গান্ধী প্রকল্পের নাম দিলেন ন্যায় প্রকল্প, মানে ন্যূনতম আয় প্রকল্প। এই ন্যূনতম আয় প্রকল্প চালু হয়েছে ছত্তিশগড়ে। ছত্তিশগড় পরিচালনা করে কংগ্রেস পার্টির সরকার। সেই ছত্তিশগড়ে প্রতি মাসে গরিব কৃষকদেরকে সেখানকার সরকার দিচ্ছে কত জানেন? 5,700 টাকা। আমরা পশ্চিমবঙ্গে সংযুক্ত মোর্চা সরকার গঠন হলে প্রথম প্রস্তাব কংগ্রেসের পক্ষ থেকে থাকবে যে পশ্চিমবঙ্গের দরিদ্র মানুষকে প্রতি মাসে 5,700 টাকা করে দিতে হবে। প্রকল্পের নাম ন্যায় প্রকল্প। তাই এলাকার মানুষ ভরসা রাখেন কংগ্রেস জমানায় 73,000 কোটি টাকা কৃষি ঋণ মকুব করতে পারে। 34 বছরের বাম জমানায় পঞ্চায়েত জমি আন্দোলন, জমি বন্টন সবকিছু হয়েছে, ত্রুটি বিচ্যুতি হয়েছে, ভুলভ্রান্তি হয়েছে, কোথাও ব্যর্থ হয়েছে, কোথাও সফল হয়েছে। আমরা সবকিছু ত্রুটি ভুল যা ছিল সবকিছু ঠিক করে নিয়ে আগামী দিনে আমরা আজকের মতন একসঙ্গে লড়াই করে এ বাংলাকে নতুন বাংলায় রূপান্তরিত করতে চাই। তাই এলাকার মানুষ মনে রাখবেন বাংলায় আজ পরিবর্তন আসন্ন। দীঘা থেকে দার্জিলিং যেখানে সভা করছি মানুষের ঢল নামছে, সেই মানুষের ঢলে আমরা আশাবাদী। বিশ্বাস করুন আমরা আশাবাদী। আজ ঘরের মা বুবুরা, আজ ঘরের বোন বৌদিরা, তারা রান্নাঘর ফেলে রেখে, হেসেল ফেলে রেখে তারা আমাদের সবাই যোগদান করেছেন। এর থেকে বড় আশীর্বাদ দোয়া কি থাকতে পারে? তার মানে নিশ্চিত এই মুর্শিদাবাদ জেলায় আমরা ঠিক করেছি আপনাদের উপরে ভরসা করি। তৃণমূল বিজেপি তো লড়ছে 22টা আসন, ওদেরকে আমরা 22টা বড় বড় ছাড়া বড়া দেবো। ঠিক করে ছাড়া বড়ার দরদাম আমরা করে নিচ্ছি, ওদেরকে আমরা 22টা ছাড়া বড়া দেব। এই এলাকার মানুষ জেনে রাখবেন টিএমসি আর বিজেপি পশ্চিমবঙ্গে খরচের খাতায়, পশ্চিমবঙ্গের নির্বাচনের খরচের খাতায় টিএমসি আর বিজেপি খরচের খাতায় সংযুক্ত মোর্চা এ বাংলায় নতুন করে স্থান নেবে ইতিহাসের পাতায়। তাই আপনারা ভরসা রাখবেন, আপনাদের এই সহযোগিতা, আপনাদের এই আশীর্বাদ দোয়া যেন আমাদের প্রার্থীদের উপরে পড়ে। এখানকার প্রার্থী আমাদের সংযুক্ত মোর্চার প্রার্থী, সে সিপিএম এর প্রার্থী, এর যুবক ছেলে, আপনারা তার উপরে ভরসা রাখবেন, তাকে আপনারা আশীর্বাদ করবেন, তাকে আপনারা দোয়া করবেন। আপনাদের সকলের কাছে আশীর্বাদ চেয়ে দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে আমার শ্রদ্ধা জানাই, সকলকে আমার সালাম জানাই। মা বুবু ভাই বোন বৌদিদের আমি বিশেষভাবে অভিনন্দন জানাই। আমার কথা শেষ। আমার কথাটা শুনো, আমার কথাটা শুনো, শেষ করতে দাও। এবার টাকা আমি ওর হাতে দিয়েছি একটা জায়গা, রোজ কালকে তখন আপনাদের করে কাজে আপনি করেছেন, ঠিক আছে? সব সামনে অর্ডারে আমার ওখান থেকে আমার দাঁড়া রাখো। অধীর চৌধুরী জিন্দাবাদ। অধীর চৌধুরী জিন্দাবাদ। অধীর চৌধুরী লড়াই করো, আমরা তোমার সাথে আছি। সবাই বলুন অধীর রঞ্জন চৌধুরী জিন্দাবাদ। অধীর চৌধুরী জিন্দাবাদ। আপনারা সবাই সাহিত্য করবেন। আমাদের প্রিয় দাদা অধীর রঞ্জন চৌধুরী আরো যেভাবে এই সভা পরিচালনা করতে সহযোগিতা করেছেন, সেই জন্য আপনাদের সংযুক্ত মোর্চার পক্ষ থেকে লাল সালাম অভিনন্দন জানাচ্ছি।
এবং সেই সঙ্গে সভার সমাপ্তি ঘোষণা করছি। আপনারা যেখান থেকে যেভাবে এসেছেন ধীরে সুস্থে সেভাবে গাড়িতে ফিরে যাবেন, কোথাও তাড়াহুড়ো করবেন না, অকারণে ছোটাছুটি করবেন না।